আসসালামু আলাইকুম দর্শক, আজকের উপস্থাপনাটি আমরা আবার শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে সবাই উদ্দীপক কি এবং তা কি জন্য প্রয়োজন হয় এই বিষয়টি কম বেশি সবাই জানি। যে কোনো সৃজনশীল প্রশ্ন শুরু করবার পূর্বেই যে অংশটি শিক্ষার্থীকে উদ্দীপনা তৈরি করে পাঠ্যপুস্তকের একটি বিশেষ শিক্ষণফল অর্জনের জন্য, তা হচ্ছে আমাদের উদ্দীপক। আমরা উদ্দীপক তৈরি করবার বিভিন্ন কৌশলগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাঠ্যপুস্তক থেকে অর্জিত জ্ঞানকে কোনো ঘটনার সাথে সম্পৃক্ত করে উদ্দীপক প্রণয়ন করতে হবে এবং উদ্দীপক প্রণয়নের সময় বিষয়বস্তুর ভিত্তিতে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তরকে বিবেচনা রেখে পরিস্থিতি নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি প্রয়োগ দক্ষতার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য, ধারণা, নিয়ম নীতি ইত্যাদিকে প্রয়োগ করবেন, তা বিবেচনায় নেবেন এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে কোন তথ্য, ধারণা, নিয়ম নীতি ইত্যাদি সমন্বয়ে শিক্ষার্থী যৌক্তিকভাবে তা সিদ্ধান্ত গ্রহণ করবে, তা বিবেচনা করে উদ্দীপকটি তৈরি করবে। তাহলে আমরা এই অংশটুকুতে যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যখন উদ্দীপকটি আমরা তৈরি করবার সময়তেই আমাদের প্রথমেই আমাদের মাথায় নিতে হবে যে আমি যে প্রয়োগের করতে যাচ্ছি সেই প্রয়োগের প্রশ্নটি কোন সুনির্দিষ্ট ধারণাকে ধারণ করে, সেই ধারণা সম্পর্কিত অবশ্যই এখানে উদ্দীপনা থাকতে হবে। এবং যখন আমরা উচ্চতর দক্ষতার প্রশ্নটি করব একই উদ্দীপক থেকে, সেখানে কোন ধারণা সমূহের মধ্যে সমন্বয় সাধন করে ছাত্রকে উত্তর দিবে তাদের মধ্যে সেই ধারণার উদ্দীপনা তৈরি করার জন্য কিন্তু আমাদের এখানে যথেষ্ট পরিমাণ বিষয়বস্তু থাকতে, অর্থাৎ উদ্দীপকের মধ্যে আমাদের একাধিক ধারণার সমন্বয় থাকতে হবে। এরপরে যেটি আসে সেটা হচ্ছে উদ্দীপককে তথ্যের বহুমুখিতা থাকতে হবে, অর্থাৎ একাধিক শিক্ষণফলের ভিত্তিতে উদ্দীপক তৈরি করতে হবে। কারণ তথ্যের বহুমুখিতা না থাকলে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন উত্তরে পুনরাবৃত্তি ঘটে। আমরা প্রায়শই লক্ষ্য করি যে আমাদের যে প্রশ্নগুলি হচ্ছে সেই প্রশ্নগুলির মধ্যে থেকে দেখা যাচ্ছে যে ছাত্র প্রয়োগে যে উত্তর করছে উচ্চতর দক্ষতাতেও একই উত্তর করে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে উদ্দীপক সেখানে যথেষ্ট পরিমাণ উদ্দীপনা না থাকার কারণে, বহুমুখিতা না থাকার কারণে ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে যে তারা একই উত্তর একাধিকবার দিয়ে তারা নম্বর পাচ্ছে। এটি কাঙ্ক্ষিত নয়। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীদের যে উচ্চতর দক্ষতার স্তরটি আছে সেটি যাতে আমরা পরিমাপ করতে পারি। সেজন্য আমাদের যখন আমরা উদ্দীপকটি তৈরি করব তখন অবশ্যই সেখানে যাতে আমাদের বহুমুখিতা থাকে। আর এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেখানে আমরা বলছি যে উচ্চতর দক্ষতার প্রশ্নে শিক্ষণফলের মধ্যে বহুমুখিতা থাকতে হবে, অথবা উচ্চতর দক্ষতার প্রশ্নের জন্য একাধিক শিক্ষণফল বিবেচনায় নিতে হবে। যদি আমাদের উদ্দীপকের দুটি শিক্ষণফল থাকে এবং সেই দুটি শিক্ষণফলের মধ্যে একটিকে আমি ব্যবহার করি প্রয়োগের জন্য, অন্যটিকে যদি আমি ব্যবহার করি উচ্চতর দক্ষতার প্রশ্নের জন্য, এবং যেটিকে আমি উচ্চতর দক্ষতার প্রশ্নের জন্য ব্যবহার করছি সেটির মধ্যে যদি বহুমুখিতা না থাকে, সেক্ষেত্রে আমাদের আরো একটি শিক্ষণফল, অর্থাৎ ন্যূনতম পক্ষে 3টি শিক্ষণফল নিয়ে আমাদের প্রশ্নটি করতে আমরা উৎসাহিত করি। যদি এইভাবে আমরা প্রশ্নগুলি উদ্দীপক তৈরি করি তবে আমাদের যে উদ্দীপকের থেকে ছাত্রছাত্রীদের উত্তরের যে পুনরাবৃত্তি ঘটে এইটি আর ঘটার সুযোগ থাকবে না। উদ্দীপক হতে হবে মৌলিক, এটি সরাসরি পাঠ্যপুস্তকে থাকবে না, অর্থাৎ আমরা আমাদের যে উদ্দীপকটি হবে এটি প্রতি ক্ষেত্রেই নতুন একটি উদ্দীপক হতে হবে। কোনো উদ্দীপকই পুনরাবৃত্তি ঘটাতে পারবে না, অর্থাৎ প্রত্যেকটা উদ্দীপক শুধুমাত্র একবার একটি প্রশ্নের জন্য ব্যবহার করা যাবে, পরবর্তী প্রশ্নের জন্য আবার নতুন করে উদ্দীপক তৈরি করতে হবে। কখনো কখনো সিলেবাস বহির্ভূত কোনো প্রবন্ধ, গল্প, ছোট গল্প, কবিতা থেকে সরাসরি উদ্ধৃতি দেওয়া যেতে পারে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে উদ্দীপকটি যেন প্রয়োগ ও উচ্চতর দক্ষতা প্রশ্ন তৈরির চাহিদা পূরণে সক্ষম হয়। অর্থাৎ যে উদ্দীপকের উপাদান হিসেবে আমরা বিভিন্ন জায়গা থেকে যে বিষয়বস্তুগুলি আছে, যেমন প্রবন্ধ, ছোট গল্প অথবা কবিতা, এগুলিকে আমরা উদ্ধৃতি হিসেবে ব্যবহার করতে পারব। তবে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যে অংশটিকে ব্যবহার করছি তা যাতে করে আমার যে শিক্ষণফলটা অর্জন করতে চাই তার সাথে সম্পর্কিত হয়, সেটি যেন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নের চাহিদা মেটাতে সক্ষম হয়, সেভাবে আমরা এটাকে করতে পারবো। আরেকটি জিনিস আমরা লক্ষ্য করব যে আমরা যে উদ্দীপকটি নিয়ে কাজ করব তা অবশ্যই হতে হবে আকর্ষণীয়, বোধগম্য এবং যতদূর সম্ভব সংক্ষিপ্ত। আমাদের উদ্দীপকটি যদি
আকর্ষণীয় হয় তবে তা ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণের সক্ষমতা লাভ এবং সহজে বোধগম্য হলে এটি ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষার হলে একটি অনুকূল পরিবেশ তৈরি করে। এবং এটি যদি অনেক বেশি বড় হয়ে যায় তবে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য এটি সময়ের দিক থেকে একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করে। এই জন্য আমরা এই তিনটি বৈশিষ্ট্য কথা বলেছি যে এটি হতে হবে অবশ্যই আকর্ষণীয়, বোধগম্য, পাশাপাশি এটি যথাসম্ভব সংক্ষিপ্ত হতে হবে। আরেকটি কথা যে এখানে কোনো রকম অপ্রয়োজনীয় শব্দ বা বাক্য থাকা চলবে না। উদ্দীপকের পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হতে হবে এবং বিষয়বস্তুর উপর ভিত্তি করে প্রণীত হতে হবে। আমাদের যে বিষয়বস্তুটি নিয়ে আমাদের প্রশ্নটি করতে যাচ্ছি, আমার উদ্দীপকটি যাতে করে সেই অংশটুকুকে উদ্দীপ্ত করতে পারে সেই বিষয়টি আমাদের বিবেচনা রাখতে হবে। পাঠ্যপুস্তকের একাধিক অধ্যায় সমন্বয় করে উদ্দীপক তৈরি করা যেতে পারে। যেহেতু দেখা যায় যে আমাদের যে সৃজনশীল প্রশ্ন, যে কয়টি প্রশ্ন করতে হচ্ছে তার মাধ্যমে পুরো পাঠ্যপুস্তকের সমস্ত শিক্ষণফলকে অন্তর্ভুক্ত করা যায় না। সেজন্য আমরা বলেছি যে আমাদের একাধিক চ্যাপ্টারের সমন্বয় অর্থাৎ একাধিক অধ্যায়ের সমন্বয়েও কিন্তু আমরা একটি উদ্দীপক তৈরি করতে পারব। এবং এটা যদি করা যায় তবে সেক্ষেত্রে আমাদের একাধিক অধ্যায়ের মধ্যে প্রশ্ন তৈরি করা সম্ভব হয় এবং একাধিক শিক্ষণফল যাচাই করা সম্ভব হয়। পাঠ্যপুস্তক থেকে অর্জিত জ্ঞানকে কোনো ঘটনার সাথে সম্পৃক্ত করে উদ্দীপক প্রণয়ন করতে হবে। আর এক্ষেত্রে আমরা বলেছি যে পত্র পত্রিকা, রেফারেন্স বই, প্রবন্ধ, রেডিও, টেলিভিশনে প্রচারিত বিভিন্ন তথ্য, ঘটনা, প্রামাণ্যচিত্র, বিজ্ঞাপন চিত্র ইত্যাদি, বিজ্ঞাপন ইত্যাদিও কিন্তু আমরা উদ্দীপক হিসাবে ব্যবহার করতে পারবো। তবে সব ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যা আমাদের শিখন ফলের চাহিদার সাথে এটি পূরণ করতে পারছে কিনা। সংক্ষিপ্ত অনুচ্ছেদ, মানচিত্র, সারণী, গ্রাফ, ডায়াগ্রাম, লেখচিত্র ইত্যাদি অথবা এগুলি সমন্বয়ে উদ্দীপক তৈরি করা যাবে। একটি অনুচ্ছেদ দেওয়ার চেয়ে আমরা মনে করি যে উদ্দীপক তৈরি করার ক্ষেত্রে যদি আমরা গ্রাফ, সারণী, মানচিত্র, ডায়াগ্রাম, লেখচিত্র এগুলি ব্যবহার করি এবং তার মাধ্যমে যদি আমরা আমাদের শিক্ষণফলটি অর্জন করতে চেষ্টা করি তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটি আরো ভালোভাবে কাজ করে। কারণ একটি প্যারা বা একটি অংশ পড়ে ছাত্রকে সেটি বুঝে তারপরে তার সাথে প্রশ্নের সম্পর্ক করতে যে পরিমাণ সময় প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি আমরা সেখানে একটি লেখচিত্র, গ্রাফ, ডায়াগ্রাম, সারণী, মানচিত্র এই সমস্ত ব্যবহার করি তবে চিত্রটি দেখার সাথে সাথে ছাত্র উদ্দীপ্ত হয়, শিক্ষণফলের সাথে সম্পর্ক তৈরি করতে পারে। অর্থাৎ চিত্র, সারণী এগুলি উদ্দীপক হিসাবে আমাদের ছাত্রছাত্রীদের সাথে অর্থাৎ পরীক্ষার হলে অনুকূল পরিবেশ তৈরি করে। দৃশ্যকল্পে প্রশ্নে সরাসরি কোন রকম উত্তর থাকা যাবে না, তবে এটিকে শিক্ষার্থীর উত্তরকে সাহায্য করে। যদি এরকম হয় যে সরাসরি উদ্দীপক থেকে ছাত্রের উত্তর দিয়ে দিতে পারছে তবে সেটি আসলে উদ্দীপকের বৈশিষ্ট্য নষ্ট করে, অর্থাৎ সেখানে উদ্দীপকটি যথাযথ হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ছাত্রকে আর পাঠ্যপুস্তকে যাওয়ার প্রয়োজন হবে না, অর্থাৎ তার শিক্ষণফল আর অর্জন করা যাবে না, বরং সে তখন সরাসরি উদ্দীপক থেকে উত্তরটি দিয়ে দেবে। এই জন্য আমরা বলি যে উদ্দীপকের থেকে আমরা যেন সরাসরি উত্তর না আসে, এবং উদ্দীপকটি পাঠ্যপুস্তকের একটি অংশের শিক্ষণফলের জন্য উদ্দীপনা সৃষ্টি করবে। দর্শক মন্ডলী, উদ্দীপক কোন কোন ক্ষেত্রে তৈরি করা যাবে না এই বিষয়ে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের 22 নভেম্বর 2009 তারিখে একটি পরিপত্র রয়েছে। পরিপত্রটি আপনাদের দেখার জন্য উপস্থাপন করা হলো। উদ্দীপক এবং প্রশ্ন প্রেরণ করা যাবে না কোন কোন ক্ষেত্রে সেগুলো হচ্ছে এখানে সংক্ষেপে বলা হলো। কোন জাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক আদর্শ, দেশ, অঞ্চল, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ভাষা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে হেয় করে বা আঘাত করে উদ্দীপক এবং প্রশ্ন প্রেরণ করা যাবে না। রাজনৈতিক বা ধর্মীয় ব্যক্তিত্ব অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে অবজ্ঞা বা অশ্রদ্ধা করেও উদ্দীপক এবং প্রশ্ন প্রেরণ করা যাবে না। মনে রাখতে হবে, কারিকুলামের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী পাঠ্যপুস্তকের তথ্যের আলোকে শিক্ষার্থীর চিন্তা করার দক্ষতা কোন স্তরে অবস্থান করছে তা মূল্যায়ন করে প্রশ্নের প্রণয়ন ও পরীক্ষার উদ্দেশ্য। হিংসা বা বিদ্বেষ ছড়াতে পারে, মানহানির ঘটনা ঘটাতে পারে এমন উদ্দীপক বা প্রশ্ন কোনোভাবে প্রেরণ করা যাবে না। বিষয়টি আমরা বেশ গুরুত্বের সাথে দেখব, যাতে করে আমাদের প্রশ্নের মাধ্যমে কোন রকম ভাবে হিংসা বিদ্বেষ না ছড়ায়, কোন রকম ভাবে কাউকে অবজ্ঞা করা না হয়, দেশের সার্বভৌমত্বে আঘাত না লাগে।
এই বিষয়গুলি খুবই স্পর্শকাতর। আমরা চেষ্টা করব যখন আমরা কাজগুলি করব তখন যাতে করে এই ধরনের কোনো সমস্যা আমাদের না হয়। প্রিয় দর্শক, একটি কথা আমরা খেয়াল করব যে আমাদের যে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নের কিন্তু প্রাণ ভ্রমরাই হচ্ছে এই উদ্দীপক। উদ্দীপক তৈরিতে আমরা যত বেশি সক্রিয় হব, যত বেশি আকর্ষণীয়ভাবে, যত বেশি সুন্দরভাবে আমরা এই উদ্দীপক তৈরি করতে পারবো, ততই আমাদের সৃজনশীল প্রশ্নটি আকর্ষণীয় হবে, সুন্দর হবে, শিক্ষার্থীদের জন্য বান্ধব হবে। একটি কথা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু শিক্ষার্থীদের বিব্রত করার উদ্দেশ্যে কোনো প্রশ্ন তৈরি করি না। আমাদের উদ্দেশ্য থাকে একটি শিখন ফল যাচাই। সেই জন্য আমার যে উদ্দীপকটি সেটি এই একেবারে নিছক একটি ঘটনাকে আমি তুলে দিলাম যার সাথে যে শিখন ফল তার কোনো সম্পর্ক নেই, এই ধরনের যদি হয় তখন সেটা ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করে। উদ্দীপক তৈরি করার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি সে বিষয়ে আমি দীর্ঘ আলোচনা করে আসলাম। তাহলে সংক্ষেপে যদি এই কথাটুকু আমরা মনে রাখি যে উদ্দীপক আমরা তৈরি করতে পারবো না পাঠ্যপুস্তক থেকে, শুধু এই কথাটুকু যদি আমরা মনে রাখি, তবে এর বাইরে সব জায়গা থেকে আমরা উদ্দীপকের সংগ্রহ করতে পারবো। উদ্দীপক কিন্তু প্রতিনিয়ত আমাদের আশেপাশে সবসময় থাকে। আমরা সেই আশেপাশে যে ঘটনাগুলি ঘটে, রেডিও টেলিভিশন আমরা যখন দেখি সেখানেও আমাদের প্রচুর ঘটনা থাকে। আমাদের প্রাত্যহিক জীবনে এমন অনেক ঘটনা থাকে, আমার বই পড়ি, প্রবন্ধ পড়ি, পেপার পত্রিকা পড়ি, সেখানে কিন্তু আমাদের উদ্দীপকের প্রচুর উপাদান থাকে। তো আমরা এই সমস্ত উপাদানগুলিকে সংগ্রহে রাখবো। আর একটি কথা মনে রাখতে হবে, উদ্দীপক তৈরি করাটি হচ্ছে একটি কৌশল যা আপনি একদিনই আপনার রপ্ত হয়ে যাবে না, এই জন্য আপনাকে চর্চা করতে হবে। প্রথম দিকে উদ্দীপকের মধ্যে কিছু সমস্যা থাকবে। একটি উদ্দীপক তৈরি করে প্রশ্নটি সহ আপনার সহকর্মীর সাথে কথা বলবেন। কথা বলবার পর তিনি যদি কোনো রকম আপনাকে সাজেশন দেন, কোনো ক্রিটিসাইজ করেন, সেগুলিকে আপনি গঠনমূলকভাবে গ্রহণ করবেন এবং সেই অনুসারে উদ্দীপকটি পরিবর্তন করার চেষ্টা করবেন। এভাবে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে আশা করি একটি সুন্দর উদ্দীপক আমরা তৈরি করতে পারবো এবং একটি সুন্দর উদ্দীপকের মাধ্যমে একটি সুন্দর প্রশ্ন তৈরি করা যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার উপস্থাপনাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, নিজে সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। আসুন আমরা সবাই মিলে একটি আদর্শ জাতি গঠনের ভূমিকা রাখি। আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।